এই মিউজিক নিয়ে, মিউজিক ভালোবাসে না কি আছে? এবং আমার ছেলে মেয়েদের মিউজিক শেখাবো না, এরকম কোন লোক আছে কি? আমরা যেটা পাইনি আমাদের ছেলে মেয়েদের, আমরা চাইছি এদের মিউজিক শেখাবে। একটা প্রশ্ন দিয়ে শুরু করি। ত্রিপুরায় যদি 1000-এরও বেশি মাস্টার ডিগ্রি ও বিএড পাস সঙ্গীত শিক্ষিত যুবক যুবতী বেকার হয়ে ঘুরে বেড়ান, তাহলে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সঙ্গীত পড়াচ্ছেন কারা? আরো বড় প্রশ্ন, বিধানসভায় মুখ্যমন্ত্রী সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা করার 2.5 বছর পরেও কেন একজন স্থায়ী শিক্ষক নিয়োগ হলো না? এটা কি শুধুই প্রশাসনিক গাফিলতি, নাকি এর পেছনে রয়েছে এমন এক বাস্তবতা যা প্রকাশ্যে আসুক তা কেউ চায় না? যে রাজ্য শচীন দেববর্মন আর রাহুল দেববর্মনের গৌরব বহন করে, সেই রাজ্যেই আজ সঙ্গীত শিক্ষা অবহেলার শিকার। যোগ্য বেকার আর অযোগ্যদের হাতে কি তুলে দেওয়া হয়েছে ভবিষ্যৎ প্রজন্মের সাংস্কৃতিক শিক্ষা? ঢাকঢোল পিটিয়ে বিদ্যাজ্যোতি, অথচ সঙ্গীত শিক্ষায় সুরভঙ্গ। যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের ঠাঁই ক্ষোভে ফুঁসছেন রাজ্যের 1000 বিএড সঙ্গীত ডিগ্রিধারী বেকার যুবক যুবতীরা। আজকের এই প্রতিবেদনে আমরা তুলে ধরবো সেই হাজারো সঙ্গীত ডিগ্রিধারী বেকারদের ক্ষোভ। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরও কেন আটকে রয়েছে নিয়োগের ফাইল? আর কেন ত্রিপুরার সঙ্গীত শিক্ষার ভবিষ্যৎ আজ বড় প্রশ্নের মুখে? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনে খবর। কোয়ালিটি এডুকেশন অর্থাৎ গুণগত মানের শিক্ষা বর্তমান রাজ্য সরকারের অন্যতম প্রধান স্লোগান, কিন্তু বাস্তব কি সত্যি তাই? নাকি স্লোগানের ঝকঝকে মোড়কের নিচে চাপা পড়ে রয়েছে এক চরম প্রশাসনিক উদাসীনতা, স্বজন পোষণ এবং শত শত উচ্চশিক্ষিত যুবকের বুক ফাটা কান্না? ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার বর্তমান চলচ্চিত্র পর্যালোচনা করলে দ্বিতীয় সত্যটি প্রকট হয়ে ওঠে। বিশেষ করে সঙ্গীত শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের চূড়ান্ত অবহেলা এবং উদাসীনতা আজ রাজ্যের মাস্টার ডিগ্রি ও বিএড পাস করা সঙ্গীত বিষয়ে উচ্চশিক্ষিত ডিগ্রিধারী বেকারদের ঠেলে দিয়েছে এক চরম হতাশার অন্ধকারে। একদিকে মেধার অপচয়, অন্যদিকে সরকারি প্রতিশ্রুতির নামে বছরের পর বছর ধরে চলা প্রতারণা, সব মিলিয়ে ত্রিপুরার সঙ্গীত শিক্ষার ভবিষ্যৎ আজ এক বিরাট প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে। ত্রিপুরা রাজ্যের তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের একমাত্র গর্বের সঙ্গীত জগতের প্রতিষ্ঠান হলো শচীন দেববর্মন সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়। সঙ্গীত, নৃত্য এবং বাদ্যযন্ত্রের মতো ধ্রুপদী কলা চর্চার ক্ষেত্রে এই মহাবিদ্যালয়টি দীর্ঘকাল ধরে এক ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। প্রতি বছর এখান থেকে রাজ্যের বহু ছাত্রছাত্রী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গান, নাচ এবং বাদ্যযন্ত্রের উপর স্নাতক ডিগ্রি লাভ করেছেন। শুধু কিন্তু তাই নয়, শিক্ষা দপ্তরের নিয়ম কানুন মেনে এবং শিক্ষকতার পেশাকে বেছে নেওয়ার তাগিদে এই ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই পরবর্তী সময়ে বহির্রাজ্য থেকে বিপুল অর্থ সময় ব্যয় করে মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রিও অর্জন করেছেন। বর্তমানে রাজ্যে এই ধরনের উচ্চশিক্ষিত প্রশিক্ষণপ্রাপ্ত সঙ্গীত ডিগ্রিধারী বেকারদের সংখ্যা 1000-এরও গণ্ডি পার করে গেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে কঠোর পরিশ্রম এবং সমস্ত প্রয়োজনীয় যোগ্যতা থাকা সত্ত্বেও রাজ্য সরকারের চরম উদাসীনতার কারণে এই বিশাল সংখ্যক যুব সমাজ আজ কর্মহীন এবং মানসিকভাবে বিধ্বস্ত। ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অর্থাৎ জাতীয় শিক্ষানীতি এবং সিবিএসই পর্ষদকে অনুসরণ করে রাজ্যে চলমান বিদ্যাজ্যোতি স্কুলগুলোর বাস্তব চিত্র ভিন্নধর্মী রূপে চলছে। বর্তমানে ত্রিপুরা সরকারের অধীনে রয়েছে 125টি বিদ্যাজ্যোতি স্কুল, যা মূলত সিবিএসই বোর্ডের অন্তর্ভুক্ত। 2021 সালে অত্যন্ত ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি টাকা খরচ করে এই বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্পটি সূচনা করেছিল বর্তমান সরকার। দাবি করা হয়েছিল এই স্কুলগুলির মাধ্যমে ত্রিপুরার ছাত্রছাত্রীরা আন্তর্জাতিক মানের শিক্ষা পাবে। কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি 2020 এবং সিবিএসই বোর্ডের কারিকুলাম স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে সঙ্গীত এবং চারুকলা কোনো অতিরিক্ত বিষয় নয়, বরং এটি ছাত্রছাত্রীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবশ্যিক পাঠ্য বিষয়। সঙ্গীত এমন একটি শাস্ত্র যেখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল উভয় বিষয়ে গভীর জ্ঞানের প্রয়োজন হয়। কিন্তু ত্রিপুরায় যে ছবিটা সম্পূর্ণ উল্টো। বিদ্যাজ্যোতি স্কুলের সূচনার পর এতগুলো বছর বেরিয়ে গেল, সঙ্গীত বিষয়টি আজও শিক্ষা দপ্তরের কাছে চরম অবহেলার চোখে দেখা হচ্ছে। সবচেয়ে বড় অভিযোগের আঙ্গুল কেন এই মুহূর্তে উঠছে রাজ্য সরকারের বিরুদ্ধে? 2021 সাল থেকে রাজ্যের বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে যে সমস্ত সঙ্গীত শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে তাদের যোগ্যতা নিয়ে উঠছে মারাত্মক অভিযোগ। উচ্চশিক্ষিত বেকারদের অভিযোগ, এই স্কুলগুলিতে কর্মরত তথাকথিত সঙ্গীত শিক্ষকদের অধিকাংশই সঙ্গীত বিষয়ে বিএড ডিগ্রি তো দূরের কথা, ন্যূনতম স্নাতক বা গ্রাজুয়েশন ডিগ্রিটুকুও নেই। প্রশ্ন উঠেছে সঙ্গীত বিষয়ের মতো এক জটিল সৃজনশীল শাস্ত্র যেখানে থিওরি প্র্যাকটিক্যাল সম্বন্ধিত একটি নির্দিষ্ট সিলেবাস রয়েছে, তা উপযুক্ত মাস্টার ডিগ্রি ও বিএড শিক্ষকরা ছাড়া কিভাবে পড়াতে পারেন? সিবিএসইর মতো মর্যাদাপূর্ণ বোর্ডে এই ধরনের অযোগ্যদের দিয়ে শিক্ষাদান কি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সঙ্গে ছেলে খেলা নয়?
গুণগত শিক্ষার বলি আওড়ানো সরকারের এই দ্বিচারিতা আজ রাজ্যের উচ্চশিক্ষিত সমাজকে হতবাক করে দিয়েছে। এবার আসা যাক মুখ্যমন্ত্রীর ঘোষণা বরাম 2.5 বছরের শূন্যতার বিষয়টি নিয়ে। ফাইলের গোলক ধাঁধায় অর্থ দপ্তর ন্যায়সঙ্গত অধিকার ও কর্মসংস্থানের দাবিতে বিগত 5 বছর ধরে রাজ্যের উচ্চশিক্ষিত সঙ্গীত ডিগ্রিধারী ছাত্রছাত্রীরা লাগাতারভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে চলেছেন। শিক্ষা দপ্তর থেকে শুরু করে সচিবালয় সব দরজাতেই কড়া নেড়েছেন তারা। তারই ফলস্বরূপ 2024 সালের 9 জানুয়ারি শীতকালীন বিধানসভা অধিবেশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা স্বয়ং সেকেন্ডারি এডুকেশনের স্থায়ী পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার সঙ্গীত শিক্ষক নিয়োগের একটি ঐতিহাসিক ঘোষণা করেছিলেন। এবার শুনুন মুখ্যমন্ত্রী 2024 সালের 9 জানুয়ারি বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন। এই মিউজিক নিয়ে মিউজিক ভালোবাসে না কি আছে, এবং আমার ছেলে মেয়েদের মিউজিক শেখাবো না এরকম কোন লোক আছে কি? আমরা যেটা পাইনি আমাদের ছেলে মেয়েদের আমরা চাইছি এদের মিউজিক শেখাবেন। বলছেন টিচার নেই। বর্তমান বিদ্যালয়ে মধ্যশিক্ষা অধিকারের অধীনে পিজিটি সঙ্গীত শিক্ষকের মোট অনুমোদিত পদের সংখ্যা হলো 12টি। তার মধ্যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRBT এর মাধ্যমে 10টি পদ পূরণ করা হয়েছে। তাছাড়াও বর্তমানে বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে পিজিটি সঙ্গীত শিক্ষক নিয়োগের জন্য দপ্তর ইতিমধ্যে রাজ্য অর্থ দপ্তরে 396টি নতুন শূন্য পদ সৃষ্টির জন্য একটি প্রস্তাব পাঠান, এবং অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী আছেন, আমি ওনাকে বলবো তাড়াতাড়ি এটা অনুমোদনের ব্যবস্থা করুন যাতে আমরা স্যাটিসফাই করতে পারি। You will not be satisfied, all will be satisfied. This is not your cup of tea. বিধানসভার মতো পবিত্র স্থানে খোদ মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় আশার আলো দেখেছিলেন রাজ্যের হাজারো সঙ্গীত বেকার। তারা ভেবেছিলেন এবার হয়তো তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু আজ 2.5 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই ঘোষণার বাস্তব রূপায়ণ শূন্য। 2.5 বছরেও একজন স্থায়ী পিজিটি সঙ্গীত শিক্ষক নিয়োগ করতে পারেনি এই সরকার। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষিত ডিগ্রিধারী সঙ্গীত বিষয়ক বেকাররা বারবার শিক্ষা দপ্তরের সঙ্গে যোগাযোগ করলে দপ্তর থেকে যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তা অত্যন্ত লজ্জাজনক। শিক্ষা দপ্তরে কর্মরত অধিকর্তারা জানিয়েছিলেন যে সঙ্গীত শিক্ষক নিয়োগের ফাইলটির সমস্ত নিয়ম মেনে শিক্ষা দপ্তর থেকে 3বার ফাইন্যান্স ডিপার্টমেন্ট অথবা অর্থ দপ্তরে পাঠানো হয়েছিল, কিন্তু প্রতিবারই রহস্যজনক কারণে অর্থ দপ্তর থেকে সেই ফাইলে অনুমোদন দেওয়া হয়নি। এবার আসা যাক রাজ্য সরকারের দ্বিমুখী নীতি নিয়ে। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার চলছে, কেন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দ্বিমুখী নীতি অবলম্বন করছে সরকার? দেখা গেল অন্যান্য পাঠ্য বিষয়ে প্রায় 865 জন স্থায়ী পোস্ট গ্রাজুয়েট শিক্ষক নিয়োগ করা হয়েছে, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে এই বঞ্চনার আসল রহস্যটা কি? এখানেই রাজ্য সরকারের আসল বৈষম্যমূলক চেহারাটি জনসমক্ষে উন্মোচিত হয়ে পড়েছে। বিধানসভায় দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং অর্থমন্ত্রীকে সঙ্গীত শিক্ষক নিয়োগের ফাইলটি দ্রুত অনুমোদন করার নির্দেশ দিয়েছিলেন, সেখানে অর্থ দপ্তরের এই অনীহা কার স্বার্থে? এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো সাম্প্রতিক সময়ে রাজ্যের অন্যান্য সাধারণ পাঠ্য বিষয়ের জন্য 865 জন পিজিটি শিক্ষক নিয়োগের অফার তুলে দেওয়া হয়েছিল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে। যদি অন্য সমস্ত বিষয়ের ক্ষেত্রে 865 জন শিক্ষকের বেতন দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ এই রাজ্যের অর্থ দপ্তরের কাছে থাকতে পারে, তবে সঙ্গীত বিষয়ের ফাইলটি অনুমোদন করতে কেন অর্থ দপ্তরের হাত কেঁপে উঠেছে? সঙ্গীত কি কোনো অপরাধ, নাকি সঙ্গীত শিক্ষা ত্রিপুরার সংস্কৃতির জন্য অংশই নয়? এই দ্বিমুখী নীতি এবং বৈষম্যমূলক আচরণের কারণে ডিগ্রিধারী ছাত্রছাত্রীদের মনে তীব্র ক্ষোভ এবং চরম হতাশার সৃষ্টি হয়েছে। এবার আসা যাক রাজ্য সরকারের এই সিদ্ধান্ত সঙ্গীত বিষয়ক ডিগ্রিধারী বেকার যুবক যুবতীদের মেধাকে দাবিয়ে রাখার প্রচেষ্টা করছে কিনা, কিংবা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা। যে রাজ্যে শচীন দেববর্মন বা রাহুল দেববর্মনের মতো কিংবদন্তি সঙ্গীত শিল্পীদের জন্ম বা যোগসূত্র রয়েছে, সেই রাজ্যের বুকেই আজ সঙ্গীত শিক্ষা সঙ্গীত শিক্ষকেরা চূড়ান্ত অপমানের শিকার। যে যুবকেরা রাজ্যের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারতেন, তারাই আজ স্রেফ সরকারি লালফিতার ফাঁস এবং আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন।
বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে যাচ্ছে অনেকের, সংসারের জোয়াল টানতে না পেরে অনেকেই মানসিক অবসাদের শিকার হচ্ছেন। অন্যান্য বিষয়ের মতো সঙ্গীতকেও সমমর্যাদা দিয়ে অবিলম্বে টিআরবিটির মাধ্যমে স্থায়ী পিজিটি সঙ্গীত শিক্ষক নিয়োগ করার জন্য ছাত্রছাত্রীরা সরকারের কাছে চূড়ান্ত দাবি জানিয়েছেন। তারা স্পষ্ট করে দিয়েছেন আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি বা ফাইলের অজুহাত তারা মেনে নেবেন না। অন্যদিকে দেখা যাচ্ছে এই রাজ্যের সরকার প্রত্যেকটি বিদ্যাজ্যোতি স্কুলের ক্ষেত্রে সিবিএসসি এবং এনসিটির নিয়মকে পাত্তা না দিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ করছেন বিএড ডিগ্রি ছাড়া পার্ট টাইম হিসেবে, যাদের সঙ্গীত বিষয়ের উপর ন্যূনতম স্নাতক ডিগ্রিটুকুও নেই। একটি রাজ্যের শিক্ষা ব্যবস্থা তখনই আদর্শ হয়ে ওঠে যখন সেখানে বিজ্ঞান, কলা, সংস্কৃতির সুষম বিকাশ ঘটে। কিন্তু ত্রিপুরায় আজ সংস্কৃতির পীঠস্থানকে গলা টিপে হত্যা করার এক প্রচ্ছন্ন চেষ্টা চলছে। বিদ্যাজ্যোতি স্কুলের পরিকাঠামোর দেখানদারি দিয়ে লাভ কি যদি তার ভেতরে শিক্ষার মূল ভিত্তিটুকুই পঙ্গু হয়ে থাকে? মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং একজন চিকিৎসক এবং শিক্ষানুরাগী, তাঁর দেওয়া প্রতিশ্রুতি এভাবে 2.5 বছর ধরে অর্থ দপ্তরের লাল ফিতের তলায় চাপা পড়ে থাকাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও আশা করা যায় খুব শীঘ্রই সেটির বাস্তবায়ন হবে। রাজ্যের উচ্চশিক্ষিত 1000-এরও বেশি সঙ্গীত ডিগ্রিধারী বেকারদের এই ক্ষোভ আজ তীব্র আন্দোলনের রূপ নেওয়ার অপেক্ষায়। সরকার কি দীর্ঘ বছরের নিদ্রা ভেঙে জেগে উঠবে, নাকি যোগ্যদের বঞ্চিত করে অযোগ্যদের দিয়ে স্কুল চালানোর এই শিক্ষানীতিকেই কোলে তুলে রাখবে? তার সময়ই বলবে। যদিও ইতিমধ্যেই অনেক সময় অতিবাহিত হয়েছে, বেকারদের এই পুঞ্জীভূত ক্ষোভের আগুন যে কোনো মুহূর্তেই জনরোষে পরিণত হতে পারে বলেই আশঙ্কা। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে 5টি প্রশ্ন, কারণ আমরা প্রশ্ন করি, আমরা উত্তরও খুঁজি। নাম্বার 1, যদি অন্যান্য বিষয়ের জন্য শত শত পিজিটি শিক্ষক নিয়োগ করা হয়, তাহলে সঙ্গীত বিষয়ের স্থায়ী শিক্ষক নিয়োগের ফাইল বছরের পর বছর আটকে থাকার কারণটা কি? নাম্বার 2, সিবিএসসি এবং জাতীয় শিক্ষানীতিতে সঙ্গীতকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সেই নীতির পূর্ণ বাস্তবায়ন হচ্ছে না কেন? নাম্বার 3, সঙ্গীত বিষয়ে মাস্টার ডিগ্রি ও বিএড সম্পন্ন 1000-এরও বেশি শিক্ষিত যুবক যুবতী বেকার থাকলেও তাদের বদলে অস্থায়ী বা কম যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগের যৌক্তিকতা কোথায়? নাম্বার 4, বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘোষণার 2.5 বছর পরেও যদি নিয়োগ প্রক্রিয়া শুরু না হয়, তাহলে এই বিলম্বের জন্য দায়ী কে? শিক্ষা দপ্তর, অর্থ দপ্তর, নাকি পুরো প্রশাসনিক ব্যবস্থাটাই? নাম্বার 5, সঙ্গীত কি শুধু একটি অতিরিক্ত বিষয়, নাকি ত্রিপুরার সংস্কৃতি, ঐতিহ্য এবং আগামী প্রজন্মের সৃজনশীল বিকাশের জন্য সমান গুরুত্বপূর্ণ একটি শিক্ষাক্ষেত্র? এই 5টি প্রশ্ন শুধু সঙ্গীত ডিগ্রিধারী বেকারদের জন্য নয়, ত্রিপুরার শিক্ষা, সংস্কৃতি, ভবিষ্যৎ নিয়েও। আজ এই পর্যন্তই। এমন আরও বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।